রাজপথের সংগ্রামের নেতা থেকে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদ, দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের আড়ম্বরপূর্ণ আয়োজনে সংবিধান ও রাষ্ট্রের প্রতি আনুগত্যের অঙ্গীকার করে শপথ নেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। বিস্তারিত শফিকুল হকের প্রতিবেদনে। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে স্লোগান, মিছিল আর আন্দোলনের ভিড়ে ক্ষমতার বাইরে দাঁড়িয়ে ক্ষমতাসীনদের বিরুদ্ধে কথা বলাই ছিল যার রাজনৈতিক বাস্তবতা, আজ সেই মানুষটি প্রবেশ করলেন রাষ্ট্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রাঙ্গণে। দলীয় রাজনীতি পেরিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদ, বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যায় বর্ষিয়ানে রাজনীতিবিদের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয়ার সময় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রের আনুষ্ঠানিক মর্যাদা আর সামরিক শৃঙ্খলার এই আয়োজনে স্পষ্ট হয়ে ওঠে নতুন দায়িত্বের ব্যাপ্তি। আমি আইন অনুযায়ী বাংলাদেশের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল শপথ পড়ান নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। এ সময় তিনি রাষ্ট্রপতি হিসেবে নিজ কর্তব্য বিশ্বস্ততার সাথে পালন করার অঙ্গীকার করেন। বাংলাদেশের রাষ্ট্রপতি পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। সংবিধানকে সুরক্ষিত করার অঙ্গীকার ব্যক্ত করেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। শপথ নেন জনগণের প্রতি ন্যায়পরায়ণ থাকার। আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। শপথের মূল নথিতে স্বাক্ষর শেষে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সদ্যবিদায়ী রাষ্ট্রপতি। রাজনীতির উত্তপ্ত মাঠ পেরিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি হিসেবে নতুন এই অধ্যায়ে তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সাংবিধানিক দায়িত্বের মর্যাদা অক্ষুণ্ণ রেখে রাষ্ট্রের সব পক্ষের আস্থার জায়গা হয়ে ওঠা। আর আজকের এই শপথের মধ্যে দিয়েই শুরু হলো নতুন সেই যাত্রা। শফিকুল হক, ৭১, বঙ্গভবন, ঢাকা। মন্ত্রিসভার আকার বাড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্ষিয়ান রাজনীতিবিদ ডক্টর আব্দুল মোয়েন খান ও তরুণ আন্দালিব পার্থ, শামীম কায়সার সহ ৬ জনকে মন্ত্রিসভায় স্থান দিলেন প্রধানমন্ত্রী। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন ৬ সদস্যকে শপথ পড়ান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর মধ্যরাতে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রী হিসেবে শপথ নিয়ে আব্দুল মোয়েন খান দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে গেছেন রশিদুজ্জামান মিল্লাত। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আন্দালিব রহমান পার্থ। তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করে আসা জহিরুদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা করা হয়েছে। আর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী সাচিং প্রুজেরি আফরোজা খানমকে খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। অপরদিকে হুমায়ুন কবির পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় এবং শামীম কায়সার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব। সব মিলিয়ে নতুন নিয়োগে মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৩ জনে। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, কারাবরণ আর গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দেওয়ার পর এবার রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন তিনি। তাকে অভিনন্দন জানিয়েছেন সরকারি দল, বিরোধী দল সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রাষ্ট্রপতি হিসেবে তার কাছে প্রত্যাশা, দল ও মতের ঊর্ধ্বে উঠে সংবিধান ও রাষ্ট্রের অভিভাবকের ভূমিকা পালন করবেন তিনি। বিস্তারিত মোহাম্মদ হোসাইনের রিপোর্টে। আইন অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি পদের কর্তব্য
কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। রাজনীতির দীর্ঘ পথ পেরিয়ে এবার রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্বে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবিধানের রক্ষণ বঙ্গভবনের দরবার হলে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের কাছে রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়ে নতুন অধ্যায়ের সূচনা করলেন বিএনপির এই বর্ষিয়ান নেতা। ছাত্রজীবন থেকে রাজনীতিতে পথ চলা, স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম, দীর্ঘ রাজনৈতিক জীবনে পেরিয়েছেন নানা চড়াই উতরায়। বিএনপির দুঃসময়ে দলের মহাসচিব হিসেবে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তার এই নতুন পথ চলায় তাই উচ্ছ্বসিত দীর্ঘদিনের সহযোদ্ধারাও। তিনি দলনিরপেক্ষভাবে সকল ধরনের পলিটিক্যাল ডিভাইড এবং অভ্যন্তরীণ সামাজিক যে ফ্র্যাকচার বা অন্যান্য যা কিছু আছে সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে তিনি কাজ করবেন, সেই অঙ্গীকার ইতিমধ্যেই তিনি করেছেন। আজকে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে এবং গণতন্ত্র আজকে আরেক ধাপ এগিয়ে গিয়েছে। রাষ্ট্রপতি পদে তার আসীন হওয়াকে কেবল রাজনৈতিক পদোন্নতি হিসেবে দেখতে নারাজ বিরোধী শিবিরও। তাদের ভাষায় দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামে মির্জা ফখরুলের ভূমিকার একটি প্রাতিষ্ঠানিক স্বীকৃতি এই দায়িত্ব। যেহেতু তিনি পুড় খাওয়া মানুষ, আমরা আশা করব দেশ এবং জাতির প্রতি তার কাছ থেকে অন্তত কোনো ইনসাফের ব্যতিক্রম কিছু হবে না। তিনি ইনসাফের ভিত্তিতেই সবার সাথে আচরণ করবেন এবং এই শপথটাও আজকে ইনি নিয়েছেন। এইটাই আমার কাছে আজকের মুহূর্তে মনে হচ্ছে যে কঠিন সময়ের একজন রাজনৈতিক সহকর্মী তিনি আজকে প্রেসিডেন্টের আসনে মূল্যায়িত হয়েছেন। এটা আমার জন্য আনন্দের বিষয়। দলীয় রাজনীতির পরিচয়ের বাইরে এখন তিনি পুরো রাষ্ট্রের অভিভাবক। রাষ্ট্রপতি হিসেবে তার কাছে প্রত্যাশা সংবিধানের মর্যাদা রক্ষা, গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করা এবং রাষ্ট্রের সব নাগরিকের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে নিরপেক্ষ ভূমিকা রাখবেন তিনি। ফখরুল ইসলাম আলমগীরের বহুবিধ বর্ণোজ্জ্বল এক ওনার জীবন আছে। উনি শিক্ষকতা করেছেন, মুক্তিযুদ্ধেও ছিলেন, স্থানীয় সরকারের নেতৃত্ব দিয়েছেন। উনি একটি সর্ববৃহৎ রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সর্বোপরি ওনার যেই চিন্তা এবং ওনার যে মূল্যবোধ তা আমাদের নাগরিক সমাজকে সবসময় অনুপ্রাণিত করে। আজকে আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন। বিশিষ্টজনদের মতে রাষ্ট্রপতি হিসেবে তার সবচেয়ে বড় পরীক্ষা হবে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে রাষ্ট্রের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া। মোহাম্মদ হুসাইন, ৭১, ঢাকা। কলকাতায় হোটেলের আগুনে নিহতদের মরদেহ আজ দেশে আনা হবে। এর আগে শুক্রবার সন্ধ্যায় মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়। কলকাতায় বাংলাদেশের উপ হাইকমিশন ও নিহতদের স্বজনরা জানিয়েছেন রাতেই ময়নাতদন্ত শেষে তারা মরদেহগুলো বুঝে পান। এরপর পার্ক সার্কাসের একটি হিমঘরে রাখা হয় মরদেহগুলো। আজ সকালে দেশে আনার প্রক্রিয়া শুরু হবে বলে জানান স্বজনরা। ৫ জনের মরদেহ বেনাপোল সীমান্ত দিয়ে আনা হবে দেশে। আর সাতক্ষীরার বাসিন্দা SM আলিমুজ্জামানের মরদেহ ভোমরা সীমান্ত দিয়ে দেশে ফেরত আনা হবে। তবে সাতক্ষীরার কালীগঞ্জের বাসিন্দা রেবতী সরকারের পরিবারের ইচ্ছে অনুযায়ী তার অন্ত্যেষ্টিক্রিয়া কলকাতায় করা হতে পারে। কলকাতায় হোটেলে লাগা আগুনে নিহত ৫ জনের মরদেহ বেনাপোল বন্দর দিয়ে আনা হচ্ছে। এ বিষয়ে তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মুসলিম উদ্দিন পাপ্পু। পাপ্পু, মরদেহ গুলো কখন পৌঁছবে এবং নিহতের স্বজনরা সীমান্তে কি পৌঁছে গিয়েছেন কিনা জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, কলকাতা হোটেলের যে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৫ জনকে বাংলাদেশের এই বেনাপোল পেট্রাপোল দিয়ে তাদের মৃতদেহগুলো আন্তর্জাতিক বেনাপোল চেকপোস্ট দিয়ে আজকে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। এই মর্মান্তিক যে ঘটনাটি সবচেয়ে শোকের ছায়ায় এসে নেমেছে এবং কুষ্টিয়ায় নিহত বাংলাদেশিদের মধ্যে একই পরিবারে। তবে দিশা আপনাকে আরেকটু বলি, যেখানে পরিবারের সদস্যরা এখানে আছেন, তারা অ্যাম্বুলেন্স চেকপোস্টে দেখা গেছে অ্যাম্বুলেন্স নিয়ে যোগে আছেন, তবে তারা কথা বলতে এবং ক্যামেরার সামনে আসতে নারাজি। তবে আমি আরেকটু আপনাকে বলি, ভারতে ইতিমধ্যে আমি একটু ওনার আত্মীয়র সাথে একটু ফোনে কথা বলেছি। তারা বলছে যে বিভিন্ন আসলে একবার বের করছে, বলছে এখন রওনা দিবে, কিছুক্ষণের মধ্যে আবার কিছুক্ষণ পরে আবার তুলে নিচ্ছে। এইভাবে একটি সিস্টেমে আসলে কোনো ফর্মালিটি একটু লেট হচ্ছে। এদিকে মৃতদেহের যে স্বজনরা ওখানে আছেন তারাও খুব কষ্ট পাচ্ছেন। এদিকে নিহত বাংলাদেশের মৃতদেহ
আজকে বাংলাদেশ থেকে ও ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজন আনুষ্ঠানিক সম্পূর্ণ করেছে ময়নাতদন্ত। প্রকৃত মৃতদেহ বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে দিয়ে হস্তান্তর করার কথা বলেছে। তবে 5 জন মৃতদেহ যে এই বেনাপোল পেট্রাপোল দিয়ে আসবে, তার জন্য বেনাপোল ইমিগ্রেশন ওসি তিনিও প্রস্তুত আছেন এবং ভারতের ওই পাশে আমি বিএসএফ এর সাথে কথা বলেছি, ভারতের ইমিগ্রেশনও ওরা প্রস্তুত আছেন। মানে আসলে মৃতদেহগুলো আসা মাত্রেও এখানে চেকপোস্টে আশা করি তিশা কোনো মানে সুযোগ সময় লাগবে না বলছে এবং তারা প্রক্রিয়া সবকিছু প্রস্তুত অবস্থায় আছেন। তিশা, আমি বেনাপোল পেট্রাপোল যে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের এখানেও থেকে অবস্থান করেছি এবং তবে এখানে সবকিছু মিলাই যেটা দেখছি এখনো এই মৃতদেহগুলো পাপ্পু, আপনি আছেন সেখানে, খোঁজখবর রাখতে থাকুন। যখন এই মরদেহগুলো আসবে আমরা হয়তো আবারও যুক্ত হবো আপনার সঙ্গে। দর্শক, বেনাপোল থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মুসলিম উদ্দিন পাপ্পু। দর্শক, চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। থাকুন একাত্তরের সাথে।